একটা ঘরে অনেকদিন একভাবে ছিলাম। একটা ঘরের হুলিয়া চেঞ্জ করার চেষ্টা করতেছি। আর কোনো একটা ঘরের হুলিয়া চেঞ্জ করা খুব যে একটা সহজ কাজ না, এটা ধীরে, ধীরে বুঝতেছি। যেখানে এখন বসে কথা বলতেছি, এই ঘরটা সেই ঘর, যে ঘরে হচ্ছে একদম ফাঁকা ঘরের মধ্যে আমি ভিডিও রেকর্ড করতাম। আর এখন একটা টেবলে বসে দেন ভিডিও রেকর্ড করতেছি। খাওয়া-দাওয়ার জন্য কিনছি হচ্ছে একটা টেবল। কিন্তু উপরের ফ্যানটা এখনো এই রুমে লাগানো হয় না, এই কারণে গরমে বসে কথা বলতে হইতেছে। And পাশের বাড়ির ছাদে কোনো একটা কাজ করতেছে, ছাদের উপরের যে ছাল বা চামড়া, সেই চামড়া তুলে ফেলতেছে। অ্যান্ড এটা কী কারণে তুলতেছে আমি জানি না, পুরো বিল্ডিং ভাঙবে কি না। বিল্ডিংটা অনেক পুরানো। সকাল থেকে টিং টিং টুং টুং টিং টিং আওয়াজে মোটামুটি ঠিকমতো ঘুমাইতে পারতেছি না। অ্যান্ড এখন সময় 3টা, 3:30 বা 3টা, সোয়া 3টা এরকম। আমরা বাসা থেকে বের হয়ে যাব। কিন্তু এই যে সুন্দর করে যে ঘরটা আমি সাজাইছি বা একটু একটু সাজানোর চেষ্টা করতেছি, এই ব্যাপারটা আপনাদের কেমন লাগতেছে এটা জানায়েন। অ্যান্ড এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর যদি তা না হয় তাহলে এগুলা অ্যাভয়েড করে যাব। একটা প্রশ্ন আজকে গল্পের শুরুতে, মানে আমাদের এই কাহিনীর শুরুতে বা এই ভিডিওর শুরুতে, সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? এটা আজকে একটা প্রশ্ন রইল। এই ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলেন আমরা মোটর ব্লগে বের হই, এবং তার আগে একটু দেখাবো যে পাশের বাড়িতে কি কাজ হইতেছে, এবং একটা ধরা যে খাইছি সেটাও আপনাদেরকে একটু দেখাবো। যেটা বলতেছিলাম, এই যে দেখছেন টিং টিং টং টং, এখানেই সাউন্ড হইতেছে। কি যেন ছাল বাকলা তুলে ফেলতেছে আজকে এই বাড়ির ছাদের, কে জানে কি করতেছে। অন্য কাহিনী চলেন দেখাই। এই হচ্ছে সেই টেবিল, যে টেবিলটা আমি কিনছি। অ্যান্ড টুকটাক জিনিসপত্র রাখা আছে, কারণ এগুলো এখনও গুছানো হয় নাই। ম্যাটটা বিছানো হবে, ব্যাগ আমার জিমের জন্য, কিছু খাবার আমার জিমের জন্য। অ্যান্ড অতটা গুছানো হয় নাই। বাকি জিনিস পরে দেখাবো, বাকি ব্যাপার স্যাপার পরে দেখাবো। ফ্রিজ তো এটা নিয়েছিলাম। অ্যান্ড এই একটা জিনিস আমি নিচ্ছি কাপড় টাপড় রাখার জন্য, এই একটা জিনিস। কিন্তু এইটায় যে ঘটনাটা ঘটছে দেখেন, এই যে হ্যান্ডেলগুলা, এটা এনে দেন যখন আমি প্রথম টানটা দিছি, হ্যান্ডেল খুলে আমার হাতে চলে আসছে। ওইটা ঠিক আছে, এটা হাতে চলে আসছে। যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইতেছি সেটা হলো, এই ধরনের ফার্নিচারগুলো দুই রকমের হয়। একটা হলো 10 থেকে 18 হাজার টাকার মধ্যে, আরেকটা হচ্ছে 25 থেকে 35 হাজার টাকার মধ্যে। এই ধরনের আলমারিগুলা যেগুলো দেখাইলাম, অ্যান্ড এই আলমারিটা আমি সেই দামিটাই কিনছিলাম। বাট ঝামেলাটা কি হয়েছে জানেন, এগুলো অনেক সময় টেম্পার চলে যায়, বা হয়তো কোনো একটা পার্টের টেম্পার থাকে না। অ্যান্ড ওইটাই আমার সাথে হয়েছে। আর এটা আসার পরে আমি তাদেরকে ফোন দিছি যে ভাই আমার এটার যে দিলেন, এটার তো এই অবস্থায়। তারা বলছে আমাকে 3টাই চেঞ্জ করে দিবে। আমি স্যাম্পলটা পাঠায়ও দিলাম, কারণ এটার মতোই তো তাদের আবার বানায় দিতে হবে ফ্যাক্টরি থেকে, এরকম কিছু একটা বললো। কিন্তু এখন 3 দিন অলরেডি চলে গেছে। বাট ওদের ওই তরফ থেকে একটা ফোন আসছিল, মানে আমি ফোন দেওয়ার পরে বলতেছে ভাই ওটা পাঠাইছেন, আমি তো জানিই না। তো ব্যাপারটা এরকম, আপনি যখন কোনো কিছু কিনবেন তখন গ্যারান্টি ওয়ারেন্টি অনেক কিছু বলবে। যেমন আমার এই টেবিলটা, এগুলার কালার গ্যারান্টি দিচ্ছে মনে হয় 3 বছর না 5 বছর। তা আসলে এগুলা ভাই 6 মাস 7 মাস পরে যদি কালার যায়, আপনি জীবনে ওই দোকানে যাবেন, যা বলবেন যে আমার কালার চলে গেছে, বলবেন না। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো আসলে কেনার সময় দেখে কিনবেন, যে কোনো ফার্নিচার কেনার সময় দেখে কিনবেন। ওই যে পরে গ্যারান্টি পরে ওয়ারেন্টি, ভাই এগুলো চাপাবাজি, একদম টোটালি চাপাবাজি। এই চাপাবাজিতে কখনোই কেউ ভুলবেন না। চলেন বেরোই। ভাগ্যটা ভাই এতই খারাপ, প্রত্যেক দিন আমি যখন নামতে যাই তখনই হচ্ছে লিফটটা থাকে বন্ধ। ওই যে 2:30 থেকে 4টা লিফট বন্ধর টাইম। অ্যান্ড এই টাইমে বেশিরভাগ আমার নামা হয়। আর আজকে ভিডিও করব ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। সেটা হলো, আমি F250 চালাই বাজাজের। খুব বেশিরভাগ সময় F250টাই চালানো হয়, লং শর্ট সব ধরনের রাইডে। অ্যান্ড F250-র সাথে আজকে N250ও চালাবো। অ্যান্ড দুইটা চালায়া টুকটাক কিছু একদম পার্থক্য, যেগুলো যাদের এরকম প্রশ্ন থাকে যে দুইটার মধ্যে কোনটা কিনবে, যেহেতু একই ইঞ্জিন একই সিসি। তো দুইটা চালায় আমিও একটু দেখবো যে আসলে F250 আর N250 কোনটা কোন রাইডের জন্য ভালো বলে আমার মনে হয়, এটা শেয়ার করবো আজকে। 3:35 বাজে, আর এই 3:35-এর সময় আমি রওনা হচ্ছি। 3:35, 3:30, আর একটু পরে বের হইলেই লিফটটা পেয়ে যেতাম। বাট কি আর করার বলেন, পাই নাই যেহেতু পাই নাই। আর F250 অ্যান্ড N250, চলেন রোডে গিয়ে কথা বলি। এইখানে গ্যারেজের ভিতরে অন্ধকারে আর কথা না বলি। ভাই আল্লাহ হাফেজ। ঘটনা হলো কি, আসলে যদি আপনি কোনো বাইক নিয়ে কোনো কিছু করতে চান, আমাদের দেশে যে বাইকগুলো আছে সবগুলা দিয়ে সব কিছু করা সম্ভব। দেখেন, আনকমফোর্টেবল বাইক যদি বলেন তাহলে GPX বা ওই যে SR 300, কি জানো, কিউজে না
এটার কি বলে সিএফ মোটো, এই ধরনের যে স্পোর্টস বাইকগুলো আছে এগুলা মোস্ট পাওয়ারফুল স্পোর্টস বাইক, এটা যেমন সত্যি, কিন্তু সব রাইডের জন্য তো আসলে স্পোর্টস বাইক না। বাট আমাদের দেশে আমরা যারা এগুলা চালাই, আমরা এই সমস্ত বাইক নিয়ে হরদম চলে যেতেছি পাহাড়ে, কক্সবাজারে বা উত্তরাঞ্চলে চলে যেতেছি না। তো চেষ্টা করলে সব কিছুই সম্ভব। জেএস ফিল্মস নামে একটা চ্যানেল আছে দিল্লিতে, আর উনি তো হায়াবুসা নিয়েও পাহাড়ে চলে গেছে। তো এরকম আছে, অনেকে আছে, মানে অনেকে পারে। তো এক্সেপশনাল কোনো কিছু তো আসলে এক্সাম্পলটা না, ঠিক না? ওইরকম যদি আপনি মনে করেন অ্যাজ এ কমিউটার বাইক কোনো একটা বাইককে কনসিডার করবেন, তাহলে অবশ্যই N250 এবং F250-র মধ্যে এটাও কমিউটার, বাট এটা ফেয়ার্ড অ্যান্ড 3 পার্ট হ্যান্ডেলবার হওয়ার কারণে একটু লিন হইতে হয়, সামনে একটু ঝুঁকে বসতে হয়। আর N250 বা যেটা N160 ওইটাতে এই ঝুঁকার পরিমাণটা আর একটু কম, এবং এইটাতে যেমন আপনি সেমি ফেয়ার্ড হওয়ার কারণে বাতাস কেটে বের হতে পারবেন, ওইটাতে আবার বাতাস কাটার ক্ষমতাটা কম। দেখা যাবে 120-এর পরে আমি দেখছি যখন N250 বাইকটা প্রথম বাংলাদেশে ঢুকে, এটা তো বাংলাদেশের প্রথম হায়ার সিসি বাইক, অ্যান্ড ওই বাইকটা যখন বাংলাদেশে আসে ওইটা ব্র্যান্ড থেকে আমাদের কাছে পাঠাইছিল, লঞ্চিংয়ের আগেই চালাইছিলাম। ওইটা 300 ফিটে নিয়ে যখন টান দিছি বা আরও দু একটা রাস্তায় টান দিছি, 120 ক্রস করা মাত্রই মাথাটা যেন কীরকম একটু বাতাসে ডানে বায়ে হিলে। সেদিক থেকে এই একটা বাইক 130-32 অনায়াসে আমি তুলে ফেলি, এবং মাথা কাঁপা তো দূরের কথা, বাইকের কোনো কিছুই কাঁপে না। বরং এই বাইকটা যখন আসতে চলে, এটা প্লাস N250 এগুলা চেন থেকে পেছনের চাকা থেকে শুরু করে ফুল বডিতে একটা ভাইব্রেট হয়, বাট হাই স্পিডে এই ধরনের বাইকগুলো ভাইব্রেট করে না। বিশেষ করে এইটা হাই স্পিডে ভাইব্রেট করে না, N250ও করে না। বাট N250-র ওই যে মাথাতে বাতাসে থেকে একটু ভাইব্রেশন, এটা আসলে বাতাসের ওয়েভের সাথে যে ভাইব্রেটটা, ওইটা ইঞ্জিন ভাইব্রেশন না, ওইটা একটু লক্ষ্য করা যায়। তো দেখবো আমরা আজকে পাই কিনা। যদি আজকে আমরা পেয়ে যাই হচ্ছে N250, তাহলে কিছুক্ষণের মধ্যে N250 চালাবো। অ্যান্ড সামনের বাইকটা দেখেন, এটা একটা জেব্রা ক্রসিং, অ্যান্ড বুদ্ধিমান লোকটা এদিক দিয়ে পার হইতেছে। কত বুদ্ধিমান, তাই না? একটা পেছনে মেয়ে মানুষ নিয়ে, মেয়ে মানুষকে অনেক সময় অনেকে অবলা বলে, যাই হোক আমি বলি না এই জিনিসটা যদিও, তো সেই দিক দিয়ে কত সুন্দর পার হয়ে যেতেছে, মানে মনে হইতেছে এই দিক দিয়ে পার হওয়াটা মনে হয় তার অধিকার, বা এটা হয়তো সে স্মার্ট বা স্মার্টনেসের একটা প্রমাণ দিল, এরকমটা। যাক, চলেন আমরা খুঁজবো আজকে বাইক। ওরে বাবা রে বাবা, সবাই অনেক স্পিডে, অ্যান্ড আজকে 60 ফিট রাস্তাও মোটামুটি ফাঁকা। আচ্ছা, F250-তে থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। দেখি এবার N250 হয়তো পাবো। একটা ব্লু N250 আমি দেখছি আছে বাইক ফেরিতে, অ্যান্ড ওইটা চালায় হচ্ছে বাকি ব্যাপারগুলো শেয়ার করব। অ্যান্ড এই F250 নিয়েও আমার লং রাইডের যে টুকটাক এক্সপিরিয়েন্সগুলো ছিল ওইগুলা যে টেনে দেন কথাগুলা হবে আর কি। অ্যান্ড এখানে সিবিআর কার, ও মাই গাশ, এটা তো শুভ ভাইয়ের সিবিআর। এসিতে ঢুকলে একটু ঘোলা হয়ে যায় ভাই, ঘোলা হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। অনেক বাইক, আর এটা হচ্ছে এই যে N250, আর ওইটা হচ্ছে F250। N250 এবার একটু চালাই, F250 তো চালাইলাম। N250-র ব্যাপার হচ্ছে এটার মধ্যে আবার নতুন আরেকটা মডেল আসছে, যেটার মধ্যে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে। এখন এটা সেমি ডিজিটাল, মানে হ্যাঁ সেমি ডিজিটালই বলে এটারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এটা যে লিন হইতে হয় না ব্যাপারটা তা না, এটাও হইতে হয়, কিন্তু ওই যে পাইপ হ্যান্ডেলবারের কারণে একটু অন্যরকম লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে দুইটার মধ্যে বাইকগুলোকে আমাদের সামনাসামনি একটু নিয়ে যেতে হবে। দুইটার মধ্যে কিছু ব্যাপার আছে। এই বাইকটা মনে হয় একটু ছোট দেখতে, একই হুইল বেস টেস্ট সব তো সমান, একটু ছোট লাগে, তো এই কারণে ওজনটা একটু বেশি লাগে, ওইটা আবার ওজন একটু কম লাগে। এখন কথা হচ্ছে এই হলো N250 আর এই হলো F250। এটার যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসগুলোর কারণে এটা বিভিন্ন জায়গায় ঢুকতে একটু কনফিডেন্ট কম পাওয়া যায়। এই কারণে হাইওয়ে পারফরমেন্সটা ভালো হইলেও জ্যামে একটু কেমন জানি লাগে। আবার এই লুকিং গ্লাস ভাঁজ করে নিলে এটা সুপার আপনি জিগজ্যাগ করতে পারবেন। সেম এইটার যে লুকিং গ্লাস খুব চাপা তা না, এটা অনেক ছড়ানো, বাট এটার মধ্যে ছোট লুকিং গ্লাস লাগাইলে, যেমন জিক্সারের লুকিং গ্লাস লাগাইলে ভালোই আউটপুট পাওয়া যায়। অ্যান্ড সাউন্ডের কথা হচ্ছে এটার সাউন্ডটা একটু কেন যেন লাউড লাগে আমার কাছে ওইটার চেয়ে, হয়তো বা ফেয়ার্ডের কারণে বাতাস কেটে পিছনে বের হয়ে যায়, সাউন্ডটা আমি পাই না। এটা একটু সাউন্ডটা কেন যেন নেকেটের কারণে কেনা যায় না, লাউড লাগে। ট্যাঙ্ক ম্যাঙ্ক সম্পর্কে তো একই রকম। চলেন এটা একটু রাইড করি, ওটা তো করলাম। হাইওয়ে পারফরমেন্সের জন্য ওই বাইকটা আমার খুব ভালো লাগছে।
অ্যান্ড আমি N250 নিয়ে হাইওয়েতে ওইভাবে না গেলেও আমি একবার নারায়ণগঞ্জ গেছিলাম, তো মোটামুটি ওই যে 120 পর্যন্ত ভালো, নট ব্যাড, সুন্দরভাবেই রাইড করে সুন্দরভাবে মানে কনফিডেন্ট নিয়ে চালানো যায়। আর যদি চিপাচাপা মারার কথা বলেন, এটা লুকিং গ্লাসটা চেঞ্জ করে নিলে ভাই এই বাইক খুব সুন্দর চিপা মারতে পারে, খুব সুন্দর। অ্যান্ড পাওয়ারও যেমন আছে, কন্ট্রোলিংও ভালো, ব্রেকিংও ভালো, সব তো সেম। বাট সিটির জন্য ফোকাসড হলে এই বাইকটা ঠিক আছে, হাইওয়ের জন্য ওইটা ঠিক আছে, এটা যেমন সত্যি ঠিক ওরকম এটা নিয়েও যে আপনি হাইওয়েতে যেতে পারবেন না তা না, আবার ওইটা নিয়েও যে আপনি সিটি রাইড করতে পারবেন না ব্যাপারটা তা না, কারণ আমি তো ওইটা চালাইতেছি। অ্যান্ড সিটিং পজিশনের যে ব্যাপারটা, ওইটা আর এটার মধ্যে না 19-20 ডিফারেন্স, একটা গ্রেড, একটা পয়েন্ট ডিফারেন্স, খুবই হালকা, খুবই লাইট ডিফারেন্স। এটা আসলে বলার মতো ওরকম কিছু না। ওইটার সিটিং পজিশনও যথেষ্ট পরিমাণ ভালো, এটা ওঠার পরে আমি বুঝলাম। তবে ওইটা রোড প্রেজেন্সটা একটু ভালো, ওইটা বড় সড়ো, ওইটা নিয়ে আমি যখন কাউকে ওভারটেক করি সে মানে একটু দেখে যে আরে এটা কি বাইক, ওই যে ওইখানে। অ্যান্ড সামনে থেকে ওই বাইকটা দেখতে একটু সুন্দর। তবে হ্যাঁ, সবচেয়ে বড় যে সমস্যা F250-র লাইটের আলো, হেডলাইটের আলোটা এত বাজে দিচ্ছে, সেখানে N250 এবং N160-র হেডলাইট অনেক ভালো দিচ্ছে ভাই। এক হচ্ছে ওইটায় যে বাল্বটা দিচ্ছে, যে এলইডি বা যেই প্রজেকশনটা দেওয়া হয়েছে, ওইটা আলো কম, ওয়াট কম। আর দুই হচ্ছে ওইটার মধ্যে ফেয়ার্ড হওয়ার কারণে সামনে আরেকটা গ্লাস পড়ে যাওয়ার কারণে আলো আরও নষ্ট হয়েছে, হাই বিম তো বলতে গেলে নাই। তো এই হলো এইটা আর এই বাইকের মধ্যে পার্থক্য। তবে আমি বলবো যে আসলে এখন এটার আমি ভালো বলতে চাইতেছি, আবার ওইটারও খারাপ বলতে পারতেছি না। দেখেন ওইটার যে মিটার, ওইটা ডিজিটাল ফুলফিল, এটার যে মিটার এটা অ্যানালগ। আবার এইটার মিটারটা দেখতে সুন্দর, ওইটার মধ্যে আবার ইনফরমেশন বেশি। এখন মিটার দিয়ে কি হয়, আবার মিটার দিয়ে অনেক কিছু তো হয়ও, তাই না? এই হলো অবস্থা। ওরে ভাই, মামায় আসছে কেমনে, যে স্পিডে আসছে। তো ভালো খারাপ আসলে ওইভাবে বিবেচনা করতে গেলে কোনোটাকে ভালো কোনোটাকে খারাপ ওইভাবে বলতে পারতেছি না। বাট সার্বিক বিবেচনায় আমি বলবো আসলে দুই ধরনের বাইক, দুই ধরনের মানুষের, দুই ধরনের মানুষ পছন্দ করবে। এইটা যেমন সত্যি, ঠিক ওইটাই আসলে সত্যি। আর কালারের ব্যাপারে যদি বলেন, আমার আসলে রেড ফেভারিট। N160 বলেন বা F250 রেড আসে নাই, N250 রেডটা অনেক বেশি সুন্দর লাগে। ব্লুটাও খারাপ না, ব্ল্যাকটা কমন, সবাই ব্ল্যাকটাই পছন্দ করে। আর যদি একদম লাস্টে এসে আমাকে বলতে বলেন কোনটা কিনবেন ভাই, ওই যে আমি বলতে পারতেছি না। আপনি যেটা খুশি সেটা কিনতে পারেন, 120 পর্যন্ত দুইটাই সুন্দর পাওয়ার দিবে। অ্যান্ড আরেকটা কথা মনে রাখবেন, এক একটা বাইক এক এক দিকে যেমন একটু বেশি ভালো হবে, আরেক দিকে আবার ওইটা একটু খারাপ হয়ে আপনাকে পোষায় দিবে। তো কোনো বাইক আপনি কোনো দিকে বেশি ভালো এবং বেশি খারাপ ওইভাবে বলা পসিবল হয় না। চলেন সামনাসামনি রেখে একটু দেখি, মোটামুটি কিছু সেম, আবার পেছন থেকে এসে কেউ মেরে না দিলেই হয়। যেখানে আমরা ছিলাম গ্রামগঞ্জে একটা সুবিধা পাবেন চিপা চাপায়, এটা হ্যান্ডেলের সাথে হেডলাইটটা ঘুরে, এই কারণে আলো মুভ করবে। অ্যান্ড এটা হেডলাইট সোজাই থাকে, যদিও এটা কোনো বড় ইস্যু না। আমি কোনো দিন আমার কোনো বাইকে ফগ লাইট লাগাই না ওইভাবে, বাট এটা তো লাগাইতে হচ্ছে কারণ এটার হেডলাইটের আলোই নাই। অ্যান্ড এটার রোড প্রেজেন্স হচ্ছে, মাথাটা সুন্দর বড়, এই কারণে ভাল লাগে। এটা একটু মাথাটা ছোট, তারপরেও হেডলাইটের আলো এটা পোষায় দেয়। আর যদি বাইকের হ্যান্ডেলের পেছন থেকে এখান থেকে আসেন, এখান থেকে ওইটাও যায় এটাও তা, দুইটার মধ্যে ওরকম কোনো পার্থক্য নাই। তবে একটা ছোট্ট পার্থক্য আছে, আমি জানি না এটা আপনাদের মানে এটা কতটুকু আপনারা বড় করে ধরবেন। এটা রিম্যান টায়ারটা বড় দিচ্ছে, 140 সেকশন দিচ্ছে, আর এটার মধ্যে সেগমেন্টটা ভাগ করে ফেলছে, এটা আলাদা সেগমেন্ট বা আলাদা সেকশন। এটা 130, এদিক থেকে এটা একটু পিছিয়ে আছে। তবে হ্যাঁ, এটার মধ্যে যেটা ইউএসডি আসছে ওটার মধ্যে সম্ভবত পরবর্তীতে আবার চাকা বড় করে দেওয়া হয়েছে। এদিক থেকে এটা একটু পিছায় আছে, কারণ এটার মধ্যে পেছনের চাকা অ্যান্ড রিমটা চিকন, এই দিকে একটু পেছায় আছে। সামনেরটা একই মনে হয়, ও না সামনে ওগুলো কাহিনী হয়ে গেছে। এটা মনে হয় 100 ছিল, ওটা মনে হয় 110 করা হয়েছে। বাট 110 করুক আর যাই করুক, চাকা দুইটাই বড় করুক আর ছোট করুক, পাওয়ার কিন্তু ওইটাতে কমে নাই, বরং ওইটায় পাওয়ার আমার কাছে একটু বেশি লাগে। ফেয়ার্ড হওয়ার কারণে বাতাস কেটে ওইটা সুন্দর বের হয়ে যেতে পারে। আর যদি সাইজে বড়োর কথা বলেন, ওটা ফেয়ার্ড হওয়ার কারণে ওটা সাইজে অনেক বেশি বড় লাগে। এটার নর্মাল বাইক মনে হইলেও ওইটাকে দেখলে যে কেউই বলে যে ওটা একটা হায়ার সিসি বাইক। এদিক থেকে ওই বাইকটা আসলে একটু জিতেই যায়। যখন দুইটা বাইক দুই রকম হয়, যখন দুইটা বাইক সেগমেন্ট আলাদা হয়, তখন একটা জিনিস, কিন্তু যখন একই জিনিস দুই রকম হয় তখন না একটু ঝামেলা হয়ে যায়। দেখেন R15 MT-15 দুইটা সেম ইঞ্জিন হইলেও দুইটার ব্যাপার হচ্ছে দুইটা দুই রকম।
আর N250 আর F250টা দুইটার মধ্যে পার্থক্য খুবই হালকা হওয়াতে, মানে এটা পার্সেন্টেজ যদি ধরেন 100%-এর মধ্যে 20% এদিক সেদিক বা এর চেয়ে হয়তো কম, এই কারণে ঝামেলাটা হয়ে যায়। অনেকেই আমরা দুইটার মধ্যে একটু কম্পেয়ার করি বা কিনতে গেলে একটু চিন্তা ভাবনা করি, এই হলো ব্যাপার। এখন আপ টু ইউ আসলে। সত্যি কথা কি, আমি N250 চালাইছি অনেক দিন, F250ও অনেক দিন চালাইলাম, এবং আমি হয়তো সামনে আবার ইউএসডি N250 যখন রেড আসবে ওইটাও একটা নিব। তো আমার ভাল লাগে বিভিন্ন রকম বাইক চালাইতে, বিভিন্ন রকম বাইক সম্পর্কে একটু মানে এটা এনজয় করতে ভাল লাগে, এই জন্য আমি বিভিন্ন রকম বাইক চালাই। তবে কোনোটাই যে চালানো যাবে না তা না। আর আপনারাও যদি এটা নিয়ে ডিসিশন নিতে চান, আমি বলবো যে একটা কিনেন, চালান 6 মাস 1 বছর চালান, দেন আবার চেঞ্জ করেন। আসলে যে কোনো জিনিস আমরা একটা বাইক কেনার আগে ভাবি এটা দিয়ে মনে হয় আমার সারা জীবন চলে যাবে, বাট না, আসলে তা না। একটা সময় পরে আপনার মনে হবে যে আরেকটা চালাই। আর আরেকটা ব্যাপার কি জানেন, একটা বাইক কেনা মানে আপনি বাইকিং কমিউনিটি বা সেক্টরে ঢুকে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনার অনেক বাইকার বন্ধু বান্ধব হবে, আপনি আরেকজনেরটা চালাবেন, আপনারটা আরেকজন চালাবে। যদিও আমি এই জিনিসটা পছন্দ করি না। তো সেই ক্ষেত্রে আপনি নিজেই পরবর্তীতে চালায় দেখতে পারবেন কোনটা কিরকম। বাইক কেনার আগে অনেক থুথু থাকে, ধোঁয়াশা থাকে যে আসলে কোনটা কেমন কি। একটা কিনে ফেললে তো আস্তে আস্তে বুঝতে পারবেন। আসলে লাইফ তো অভিজ্ঞতা, এই কারণে বাইক কেনার আগে এত চিন্তা ভাবনা না করে, সব বাইকই তো চলতেছে, কেউ না কেউ তো চালায়, কিনে ফেলবেন, দেখবেন যে মোটামুটি ওইটা থেকেই আপনি বাইকিং সেক্টরে ঢুকে দেন বাইক সম্পর্কে একটা বড় মাপের আইডিয়া নিয়ে ফেলতেছেন। যাই হোক, এই কথা দিয়ে আজকের ভিডিও শেষ করি। অনেক রকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড সামনে আরও করব। আর কম্পেয়ার ভিডিও আসলে পারিবারিক কিছু ঝামেলার কারণে করা হচ্ছে না। সামনে আমি FZ টু FZ মানে FZ 150 এবং 250, জিক্সার 150 250, তারপরে FZ এর সাথে জিক্সারের সাথে FZ, এগুলা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি শ্যুট করে ফেলবো। অ্যান্ড কোন বাইকের সাথে কোন বাইকের কম্পেয়ার দেখতে চাই এটা কমেন্ট করে জানান। তাহলে এই ভিডিও এতটুকু, যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.